পাল্টার ব্যবহার। আমি যে প্রেক্ষাপটে আছি, আমার প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সর্বোত্তমভাবে চেষ্টা করতে হবে যে কোনো অনুকূল বা প্রতিকূল পরিবেশ যাই থাকুক না কেন মানায় নেওয়ার। আমাদের রুটিন মাফিক চলতে হবে, কারণ সেখানে আমাদের কোনো গার্জিয়ান নাই। তাপমাত্রা বেশি থাকতে পারে, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঘেমে যাবেন, ব্যবসা গরম, অস্থিরতা লাগতে পারে। আপনারা কাজে বেরোনোর আগে একটু ফ্রেশ হয়ে যাবেন, তাতে অনেকটা টাইম আপনারা একটু রিল্যাক্স কাজ করতে পারবেন। কাজ শেষে বাসায় যখন আসবেন ক্লান্ত শরীরে ঘুমাবেন না, আগে ক্লিন হবেন, ফ্রেশ হবেন। ফ্রেশ হয়ে দেন আপনারা ঘুমের বা একটু রেস্টের বা গল্প বা বাড়িতে কথা বলা এগুলো চেষ্টা করবেন, রুটিন মাফিক হয়ে যাওয়া। পাশাপাশি বিদেশের মাটিতে যখন আপনি সুযোগ পাবেন, একটা কথা মনে রাখতে হবে আমাদের, আমরা ওখানে যাচ্ছি ইনকাম করতে, আজীবন থাকতে না, ওখানে 5 তলা বাড়ি বানাইতে না। তো আমরা যেহেতু ওখানে বসে আড্ডা না দিয়ে একটা নির্দিষ্ট সার্টেন টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা, আমরা যদি ওভার টাইম করতে পারি, সবসময় চেষ্টা রাখতে হবে। তো ওভার টাইম কারা পাবে? স্মার্ট মানে কি আমরা জানি না, বলেছি দক্ষ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যতগুলো দক্ষ শ্রমিক আছে চেষ্টা করে ওভার টাইমটা তাদের নিয়ে করার। যদি কম সংখ্যক লোকের ওভার টাইম লাগে, আর যে পুরো সেট আপ ধরে লাগে, তাহলে তো আপনার বাধ্যতামূলক করা লাগতেছে। তো চেষ্টা করবেন নিজের ডিউটির পাশাপাশি ওভার টাইম প্রত্যেকদিন কমপক্ষে 1-2 ঘন্টা করতে। সে আপনার বেতন এমনি 60,000 টাকা, তো আপনি আজ 4 ঘন্টা এক্সট্রা ডিউটি করে গেলে আরো 60,000 টাকা পাবেন। জানতে না, 1.5 গুণ, কেউ হলো 2 গুণ, বিভিন্নভাবে এর মতভেদ রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন এর এই যে বোনাসটা দেয়, ওই বেসিক স্যালারির ওই অনুপাতে কেউ দেয়, কেউ রানিং স্যালারি ধরে দেয়, একজন একেভাবে দেয়। যে যেভাবেই দিক না কেন টাকা তো আসতেছে। ওখানে আমি গেছি কি জন্য? শ্রম দিতে। আমাদের চলাফেরা, কথাবার্তার আদব কায়দা কোনোভাবে কোনো অশালীন বা দৃষ্টিকটর হয় এমন কোনো ব্যবহার বা আচার আচরণ করা যাবে না। কারণ দিন শেষে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। আপনার আদব কায়দা, স্বভাব চরিত্র, ব্যবহার, এই বিষয়গুলো তারা কিন্তু খুব মনিটরিং করবে। আপনার ভিতরে নেগেটিভ মাইন্ডেড কিনা, কি আপনি এটা ওটা তার 7-5 মানে কেমনটার জন্য গোয়েন্দা লাগানো লাগতেছে আপনার পিছনে, এরকম কোনো সিচুয়েশন যেন না তৈরি হয়। আপনারা যাবেন কনস্ট্রাকশন সাইডে, যেহেতু একসাথে অনেক লোক থাকা হয়, সেফটি সিকিউরিটি মেনটেন করার জন্য ছোট একটা তালা নিয়ে যাবেন প্রয়োজনে। আননেসেসারি কোনো অর্থ সম্পদ সেখানে রাখবেন না। বিগত ভিডিওতে আমরা হুন্ডি না নগদ টাকা বা ব্যাংকিং কি কোনটা করবেন জানাইছি, তাই না? তো আপনারা ওই দেশে এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যে ওখানে স্বজনপ্রীতি চলতেছে, ওখানে আর কি আড্ডা বেশি হচ্ছে, কাজ হচ্ছে না। 7 বছর থাকতে সেই টার্গেটটা 5 বছরে ফুলফিল করবেন, এরপরে দেশে এসে কিছু করবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সবসময়ের জন্য ভালো পরামর্শই লোকের দেবেন, কোনোদিন খারাপটা দিবেন না যে এই এর ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। কারণ আল্লাহ যদি কারোকে ধ্বংস না করে, সে তো সৃষ্টিকর্তা, ধ্বংস না করলে ধ্বংস হবে না। এবার আসেন কাজের পরিবেশে। কোনো অবস্থাতে যে কোম্পানিতে চাকরি করবেন আপনারা, তাদের একটা নির্দিষ্ট রুলস থাকে যে আমার এমপ্লয় এই ড্রেস পরবে, এই শু পরবে, এইটা পরবে। বেশি গরম লেগে গেছে, শুটা খুলে রেখেতেছেন, যে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন, বিমানে টিকিট কেটে দেশে পাঠিয়ে দেবে। ক্লিয়ার? কারণ কি বলেন? আপনি রুলস ভায়োলেন্স করেছেন। আপনি যে টাইমে হেলমেট ছাড়া কাজ করতেছেন, এই টাইমে একজন দেখছে। অতএব যদি সে না দেখে কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা দেখতো, তাহলে কি অবস্থা খারাপ হয়ে যেত না?
নিজের সেফটি সে আগে বজায় রাখছে। তো আমরা যে দেশে যাব সে দেশের কিছু শ্রম আইন থাকে, সে দেশের কিছু রাজনৈতিক আইন থাকে, বা ওই দেশীয় কিছু আইন থাকে। আমরা যখন যে দেশে যাব না কেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখাবো, সম্মান দেখাবো। বাংলাদেশে যেটা চলে ওখানে সেটা চলবে না, বুঝতে পারছেন? তো ওখানকার পরিবেশ, ওখানকার খাবার দাবার এইটার সাথে মানায় নিতে হবে। যদি কখনো মানায় নিতে না পারেন, তাহলে যাচ্ছে না, নাক বন্ধ করে খাইতে থাকবেন, কোনো স্বাদ নেই, এমনি খাই ফেলাবেন, এমনি মানায় নেবেন। আপনারা যে কাজ করেছেন কাজের উপর কি ভিডিও বানাইছেন না? এই ভিডিওগুলো ওইপি প্ল্যাটফর্মে যদি দু একটা আপলোড দেওয়া যায় খুব স্মুথলি সেটা দিবেন। এটা আপনার যে কাজের যোগ্যতা দক্ষতা সেটা আসতেছে। এর পাশাপাশি আপনাদের ভিসাটা যখন হাতে পাবেন, পাসপোর্টটা হাতে পাবেন, ভিসাটা হাতে পাবেন, সব কিছু যখন হাতে পাবেন, তখন অ্যাটলিস্ট আর এক সেট ফটোকপি করবেন। বেটার হয় 2 সেট করে ওই দেশে ঘরেও 1 সেট রেখে দেবেন যে দেশে যাচ্ছেন। আর এখানে পরিবারের কাছে কমপক্ষে 5 সেট 10 সেট হলে ভালো। আপনার নির্দিষ্ট একটা ব্যাগ, একটা ড্রয়ার, একটা আলমারি অথবা সিন্ধুক, যে কোনো ভিতরে 2 সেট রেখে দেবেন। বাবা মা, ভাই বোন, আত্মীয় যারা ফার্স্ট ব্লাড কানেক্টেড এবং বিশ্বাস্ত তাদের কাছে 1 সেট করে দেবেন বা 2 সেট। আপনি আল্লাহ না করুক কোনো কারণে যদি ওই দেশে যাই বিবাদে পড়েন, তা আপনাকে যে এই সুযোগ সুবিধা দেওয়া আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে কেউ মারা গেলে লাশটা ফিরিয়ে আনবে, তারপরে ওই পরিবারকে এয়ারপোর্টে 35,000 টাকা দেওয়া হয়, সেভারাল টাইম আলোচনা করেছি লাশ দাফনের জন্য। আর 15 দিনের ভিতরে ওই পরিবারকে 3 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়া সে বিমা টিমা আনুষঙ্গিক বিষয়গুলো করলে টোটালি যে অ্যামাউন্টটা পাই সেখানে 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ এরকম সব মিলায়ে 13 থেকে 14 লাখ বা 15 লাখ টাকা মতো তাই পরিবারটা পেয়েছে। কিন্তু তার জন্য কি করতে হবে? আমাদের যথাযথ নিয়মে আমাদের বিএমইটি ট্রেনিং, বিএমইটি রেজিস্ট্রেশন এবং বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিয়ে ওই দেশে যেতে হবে। বাংলাদেশের শ্রম আইনের, বাংলাদেশের আইনের সকল বিষয়ে আমরা রেসপেক্ট করব। ঠিক ওই দেশে যাওয়ার পরে যে আইন আছে, যে রুলস বাইলস আছে, সেগুলো আমরা মেনটেন করে যাবো। এই দেশে যেমন কলাটা খাইতে পারলে আগে পিসি রাস্তায় কতক্ষণ ফেলাবো এটা আমরা খুঁজি, ওই দেশে কিন্তু তা না। আমি একটা কথা বলেছিলাম যে আপনার জাহাঙ্গীর গেটের ভিতরে যে গাড়িটা সব থেকে বেশি ডিসিপ্লিন মেনটেন করে আমাদের গাড়ি, ওই গাড়িটা জাহাঙ্গীর গেট পার হইলে সব থেকে বেশি রুলস ব্রেক করে। কারণ কি, জাহাঙ্গীর গেটের আগ পর্যন্ত একটা সিরিয়াল কত সুন্দর দেখায়, কারণ ওখানে একটা রুলসে চলে। আর এখানে 12 মত 13 বুদ্ধি, অর্থাৎ 13 মত 12 বুদ্ধি, যেভাবে ঘুরাই দেবে এক একজনের মনে এক একটা চাই আর দেয়, এক একটা বলবে, এক একটা করবে, এইভাবে চলবে। এখন বিষয়টা দেখেন, আমরা বিদেশ যাচ্ছি, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে কোনো সমস্যায় যদি না পড়ি বা পড়লে পরিবার কোথায় যাবে, কার কাছে আবেদন করবে, কি আবেদন করবে, এই বিষয়গুলো আমরা কয়েকটা ভাবে নিতে পারি। প্রথমে বলি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যেখানে ফিঙ্গার দিয়েছিলেন, প্রত্যেকটা জেলা আছে, এখানে তথ্য আছে, ফর্ম আছে, মানে একটা ব্ল্যাঙ্ক কপি, ওইটা দেখে ওই অবস্থায় ঘর পূরণ করে আপনার আবেদন করতে হবে। কম্পিউটারের মাধ্যমে করতে পারেন, অনলাইন সিস্টেম করে ওখানে, আর ওটা করলে ওটা আবার আপলোড দিয়ে দিলেন। এরপরে আপনারা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে করে, হ্যাঁ, আপনাদের বিদেশ যাওয়াকালীন কমপক্ষে 100 রিয়াল সাথে নেবেন, আর 1 থেকে 2,000 টাকা ক্যাশ টাকা, এটা মানে ব্যাগে সিপাই থাকবে। কোনো কারণে ওই দেশ থেকে আসার সময় যদি কারো সারপ্রাইজ দিতে চান, ক্ষুধা লাগলে বা কোনো কারণে, ওই টাকাটা ধর আসার সময় কাজে দেবে।
আর যার সময় ইনকেস যদি কোনো সিচুয়েশনে পড়েন, সাপোজ আপনার মালিক আপনার নিতে আসে নাই, যে কোম্পানিতে আপনি কাজে যাচ্ছেন ওই মালিক নিতে আসে নাই, কারণ কি করবেন? কানবেন? এরপরে নামার পরে মালিক নিতে আসে নাই, তাহলে কি কানবেন? তাহলে কি করবেন? তখন যেটা করণীয়, ওই যে কোম্পানি কন্ট্রাক্ট পেপার, ম্যাম তার ক্লিয়ারেন্স আছে, কোম্পানির নাম আছে না, A to Z তথ্য পাচ্ছেন, ওই অ্যাড্রেস, ওই অ্যাড্রেস অনুপাতে ওখানে পৌঁছে যাবেন। হয়তো ওনার স্মরণে নাই, বা উনি টাইম মেনটেন করতে পারে নাই, বা আগে এসে চলে গেছে, আপনার বিমান লেটে গেছে, এরকম হতে পারে। কন্ট্যাক্ট নাম্বার থাকলে কল দিব, যা খুশি করব। প্রত্যেকটা এয়ারপোর্টে ওয়াইফাই থাকে, এয়ারপোর্ট থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন পরিবারের সাথে ইয়েতে ভিন্নভাবে। তো তার জন্য কোনো বিড়ম্বনা শিকার হতে পারে যে ওখানে তো আমার ইয়ে নাই, তা নাই, সে নাই। কারণ আপনারা যারা মিডল ইস্টে যাচ্ছেন অবশ্যই ইমো আপনারা খুলে যাবেন, হোয়াটসঅ্যাপ তো আছে। টাকা খরচ করে কথা বলে পারবেন না এদেশে। হ্যাঁ, এইবার আসেন ওই দেশে চলাফেরার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। একটা বললাম অফিসের সেফটি মেনটেন করে চলতে হবে। অফিসে কোন কোন ধরনের কাজ আছে, কোন কাজ কিভাবে করতে হবে, কখন কিভাবে চলতে হবে, A to Z ওখান থেকে একটা রুলস তারা বলবে। কারণ আপনারা যখন শুনতে পাবেন না, বুঝতে পারবেন না, কি করবেন? সাপোজ ইংলিশ বা আরবিতে বলবো, খেয়াল রাখবেন ফোন, মোবাইল, ল্যাপটপ যেটাই ইউজ করেন না কেন, আপনাদের একটু মিট করতো, ওয়াইফাই দিয়ে আমরা কথা বলতে পারতেছি যে কোনো সিচুয়েশনে। প্রয়োজনে প্রথম আমাকে কল দেবেন যে এরকম সিচুয়েশনে পড়ছে, দিতে পারেন। যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাকে দিতে পারেন। সাজাদ ফাউন্ডেশন তো আছে সবসময় আপনাদের সাথে। অতএব এখানে ভয় করার কিছু নাই। ট্রেনিং করছেন, কাজ শিখছেন, এখন দক্ষ হয়ে বিদেশ যাচ্ছেন। অনেকেই যাবে, যাই ইটটা কীভাবে ধরতে হয় বুঝবে না, পাইপটা কোন মাথা কোথায় দিতে হয় বুঝবে না। আমি বলছি না, পাইপ নিয়ে হাইটে যাওয়ার দরকার নেই, তুমি সিস্টেম অনুযায়ী পাইপটা তুমি সাজায় নিছো, জাস্ট উঠাই দিবা। কাজটা একবারে তুমি 10 মিনিট কাজ করলে, করে কাজটা গুছাই নিলে আর রিল্যাক্সে সারাদিন কাজ করলে। এই কারণে আমি আপনাদেরকে দক্ষ করে পাঠাচ্ছি। লেবার না হয়ে ওখানে প্রথমেই আপনি যদি মিস্ত্রিও হতে পারেন, এটা অনেক প্রাপ্তি। এবং প্রথম দিন যাই যখন আপনি কাজটা ধরতে পারবেন, উনি আবার আপনাকে এক্সপিরিয়েন্স ওয়ালাদের মধ্যে অথবা ট্যালেন্টের মধ্যে অথবা ভালো সখী যে কোনো একটা কিছু হবে, পাবে। এবং আপনার শত অপরাধও ক্ষমা পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। এই জন্য তাদের মধ্যমণি হয়ে থাকতে হবে। আননেসেসারি অ্যাবসেন্ট করবেন না। যদি অ্যাবসেন্ট করেন, ঘরে ঘুমায় আছেন বা কাজে যান নাই, ওই আপনি যে কাজে যান নাই, আপনার সঙ্গে একটা কি চ্যানেল ছিল না, বাকি জনের অনেক টাফ হয়ে যাবে। আবার আপনি কাজে যান নাই, ভালো কথা, কাজ থেকে ফিরছেন, ভালো কথা, যে টাইমের আগে আপনি ফিরছেন কারণ আপনি অসুস্থ। এবার আসছে কোনোটা অফিসার দেখলো যে না আপনি ঘুরে বেড়াচ্ছেন, ঘুমান নাই, রেস্টুরেন্ট নাই, তাহলে কি হলো? কখনো কোনো অসত্য তথ্য আমরা দেব না, হ্যাঁ, সঠিক তথ্য দেব। আর এখানে যখনই আপনার নিজে নিজে যাওয়ার যখন ক্ষেত্র তৈরি হবে, কোনো জায়গায় আপনি চেনেন না, পরনির্ভরশীল থাকবেন। একটা কাজে বলেছে অমুক শহরে অমুক সাইডে যান, এমনকি টাকাও দিতেছে বা ওয়ে দেখাইতেছে, আপনি যাইতে পারলেন না, তাহলে কি হবে? আপনি তখন কি করবেন? ওখানে ওই যিনি আপনাকে দায়িত্ব দিয়েছে, স্যার প্লিজ এই বিষয়টা আমার একটু অ্যাড্রেসটা একটু ফাইন্ড আউট করার সুযোগ দেন, আমার এটা একটু লিখে দেন, এটা একটু ধরেন, এটা একটু করেন, এরকম না। সবসময়ের জন্য কাজের ক্ষেত্রে একটা আলাদা একটা ব্যাগ রাখবো আমার সাথে। টুকিটাকি জিনিস, কলম, পেন্সিল, এইসবগুলো বারবার কি এক জায়গায় রাখবার, ওঠাবার, কেউ কানে গোজে না, এসব রং হয়। তোমাকে সামনে তুমি নিয়ে যেটা লাগবে এতে উঠাইলে, ব্যবহার করলে আবার রাখলে, জিনিসটা ভালো দেখাবে না? সবসময়ের জন্য একটা করে কৌশল অবলম্বন করতে হবে কাজের। আমার কৌশলটা আপনি রপ্ত করলেন, এর সাথে কিছু মশলাপাতি মাখাইলেন, দিয়ে ভালো কিছু দেখাইলেন। ওই দেশে কাজ করার ক্ষেত্রে এরকম কাজ ফিনিশিং টাচ টানার আগে, আগেও বলেছি কয়েকবার, হ্যাঁ, আগে একবার আপনি এটা অবজার্ভ করাই দেবেন, কোনোটা অফিসার বা কেউ,
এমনি চলে আসবে, তারপরে অবজার্ভ করা যাবেন। আর কাজের ক্ষেত্রে যদি কোনো কারণে দেখেন যে 19-20 হয়েছে, তিনি ধরার আগে আপনি ধরে দেবেন, কোনোটা কজ দেখে কোনোটা অজুহাতে, কিন্তু কখনো কোনো ব্যক্তির নামে নেগেটিভ কথা বলবেন না। যদি বলেন লাইফ শেষ। কারণ আপনি যদি আমার কাছে মামার নামে কোনো কথা বলেন যেটা আমি শুনছি না বা আমি শুনতেছি না বা আমি জানি না, সিম্পল একটা বিষয়, আপনার কি মনে হবে? ওরা মনে একটু বেশি ভালোবাসে, ওদের সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু না, এরকম না। ওনার যোগ্যতা বলে উনি ওখানে যাচ্ছে, আর আপনার যোগ্যতা নাই তাই আপনি যাইতে পারতেছেন না। অর্থাৎ ওই দেশে যাওয়ার পরে যে আপনাদের প্রমোশন বা কোনো কিছু কাজের দক্ষতার উপরে হবে। এবং ওএপি প্ল্যাটফর্ম থেকে এরপরে যদি কখনো বিদেশ যান, ইনশাল্লাহ আপনারা বিনা টাকায় যেতে পারবেন। কারণ কি বলেন তো? দক্ষতার উপর ভিত্তি করে ওএপি প্ল্যাটফর্মে 4 শ্রেণীর লোক রয়েছে। ওই দেশে যে নেবে, আপনারা যারা যাবেন, যে রিক্রুটিং এজেন্সি এটা প্রসেস করবে ফাইলগুলা, আর আমরা এটা মনিটরিং করবো সরকারের পক্ষ থেকে। এর দালালের কোনো ঠাঁই থাকবে না, বুঝতে পারছেন? অতএব দালাল মুক্তভাবে আমরা বিদেশ যেতে পারবো। বিদেশের মাটিতে যে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার দেওয়া, আননেসেসারি কোনো ঝগড়ায় বিবাদে জড়ানো, কেউ মারছে সরি বলে চলে আসবে, এতে সম্মান পাবে না, ঠিক আছে? কোথায় ক্ষমতার অভাব দেখাইতে যাবেন, কোথায় কি পাওয়ার দেখাইতে যাবেন, এর ভিতরে আছে পুলিশ এসে হাজির। অর্থাৎ বিদেশের মাটিতে আর কি ফেজলামি মারলেও বলতে হয় যে ঘরের ভিতরে মারবেন, নিজের ঘরে। তো যে দেশে যাবেন সেই দেশের রুলসগুলা খুব ভালোভাবে পালন করতে হবে, কোনো রুলসের ভায়োলেন্স যেন না হয়। কারণ আমার দেশের যেটা রুলস আইন বাধ্যতামূলক, আর এক দেশে সেটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। অর্থাৎ যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে সে দেশের আইন কানুন সম্পর্কে ন্যূনতম ধারণা নিতে হবে। দ্বিতীয়ত, ওই দেশের ভাষা সংক্রান্ত কিছু জ্ঞান লাগবে। তুই ভাত খাবা, ক্লিয়ার? তো তুমি ভাত যদি না বলতে পারো, সে যে রুটি খাইতে, তো ভাববে তুমি রুটি খাইতে চাচ্ছ, তো এই কারণে তুমি ভাত খাবা, তাহলে ইশারা ইঙ্গিতে হইলেও যদি বোঝানো লাগে তাহলে সেটা সেইভাবে বোঝাইতে হবে, দরকারে রিপিট করতে হবে। আননেসেসারি হঠাৎ কোনো এমন ব্যবহার দেওয়া যাবে না যেটা ওনার কাম্য না। এরপরে যে কোনো অটোমেট কত লাইন সুতো হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে কিন্তু কোনো গুছাই কথা বলতেছি না, একটার সাথে একটার ভিতরে আর একটা আবার এখানে ফিরতেছি। হ্যাঁ, এবার আসেন। তো আপনারা যখন ওই দেশের খাবার দাবার যেটা চলে ওইটাই তো আপনার খাইতে হবে, কিন্তু আপনি যদি আলাদা খাইতে চান কিন্তু সেটা না বলতে পারেন, খাইতে পারবেন? ন্যূনতম ভাষা শিখতে হবে। এখন ভাষা কেমনে শিখবেন? আরবি পারবেন? সবার স্মার্টফোন আছে না? এই স্মার্টফোনে গুগল ট্রান্সলেটার এই অ্যাপসটা ইনস্টল করবেন। অর্থাৎ জেমিনি ভাইরে বলবেন যে আমার এইগুলোর আরবি বাংলায় লিখে দাও, আমি ভাত খাবো। এই কাজটা কিভাবে করব? স্যার দেখেন তো কাজটা ঠিক আছে কিনা। স্যার আমাদের কিছু সামান লাগবে, সামান মানে মালামাল এসব। স্যার কনস্ট্রাকশনের এই সেকশনগুলো একটু আছে, তো এইরকম বেসিক যে কথাগুলো ওখানে বলতে হবে। সাপোজ আপনি ওনাকে বুঝাচ্ছেন, ওই বিল্ডিং এর মালিকের ভালো লাগছে কথাগুলো, সে শুনতে চাচ্ছে, বাংলায় বললে সে কি বুঝবে? তো তখন তার সামনে অ্যাক্টিং করতে হবে, ওভার অ্যাক্টিং করা যাবে না, অ্যাক্টিং করতে হবে। কেমন? ওকে স্যার, ফাইন, আপনি বলেন। উনি বলতেছে, মুখের শুনলে তুমি পড়ে নিচ্ছ, এবার তুমি বলতেছো, সে পড়ে নিচ্ছে। কিভাবে? যে বলবে তারটা বাম পাশে থাকবে, দেখো ফোনে আমি তোমাদের দেখাই দিই, তোমরা এই দাও গুগল ট্রান্সলেটর ওপেন করলে, ওপেন করার পরে আমার কিন্তু সেট করা আছে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ, এই তুমি এখানে চাইলে চেঞ্জ করতে পারবা। এই যে দেখো, যে কোনো যেটা দিবা, মানে যে ভাষায় তুমি কথা বলবা তার ট্রান্সলেটটা হবে। তো সাপোজ তুমি বাংলায় প্রথম বলবা, তো তুমি এখানে বাংলা দিয়ে দিলে, এই পাশে তাহলে কি অ্যারাবিক হয়ে গেল, অ্যারাবিকে যাবে। এখন অ্যারাবিকালা কথা বলবে, তাহলে কি হবে? এই যে অ্যারো চিহ্নটা ক্লিক করলে এই মাঝে,
মানে অ্যারাবিকে বলবে বাংলা হবে। দেখো আমি একটা বাংলা দিয়ে দিচ্ছি, আবার দেখো এই অ্যারো চিহ্ন, ক্লিয়ার? দেখো এই যে স্পিকার না, তোমার লিখতে হবে না কেন, আমি রুটি খেতে আর পারছি না, এখন ভাত খাওয়া লাগবে। কথাটাই স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ, ওনাকে এখন তুমি এটা দিলে, উনি পড়ে নিল। যদি উনি না পড়তে চাই, তুমি এই যে ভয়েসে দিয়ে দিলে, أحتاج إلى أكل الورث. শুনে নিল। আবার দেখো لم أعد أستطيع أكل الخبز. الآن أحتاج إلى أكل الورث. খবজে মানে খবুজ থেকে খবজে। হ্যাঁ, রুটি খেতে। হ্যাঁ, বুঝতে পারলে? তা জীবনটা খুব কি সহজ না? কাজের ক্ষেত্রে সুপারভাইজার কাজ বোঝাচ্ছে, পারছো না, কনভার্ট করবে। এরপরে ওই মালিক যখন দেখবে না তোমার ভিতর কৌশল আছে, টেকনিক আছে, ও তোমাকে নিয়ে একটু এক্সট্রা লেভেলে ভাববে। দেখো আমি আরবিতে বলি, একটু বাহাদুরি দেখাই। আনা আক্কেল খবুজ, সরি, আনা আক্কেল খবুজ, আনা আক্কেল খবুজ। আমি বললাম আমি রুটি খাই। এটা কি আমরা তাহলে পারলাম না? উনি যখন বললো কি বাংলায় আমরা পড়ে নিলাম। শুনবা, আমি রুটি খাই। উনারটা শুনবা, أنا أكل خبز. কত সুন্দর করে বললো, আমি কিন্তু পারবো না। হ্যাঁ, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তুমি যাও না কেন, এই সিম্পল একটু ওয়ে, আমি কি তোমাদের সেভারেল টাইম এটা বলেছি না, যে কোনো বিষয়ে টেকনিক অবলম্বন করা, কৌশল অবলম্বন করা বেস্টটা। এজন্য আমি এখানে তোমাদের কিন্তু দেখাই দিলাম, দেখলে তো, শুনলে, বুঝলে? এইটা তোমরা কিন্তু আজকে তিনজনই এখান থেকে ইনস্টল করে আমার কাছ থেকে শিখে চলে যাবা। তোমাদের ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত তোমরা এখন বিভিন্ন বিষয় নিয়ে, যেটা তুমি বাংলায় তোমার মার সাথে বলতেছো, ওইটা আবার তুমি আরবিতে এখানে বললে, মার সাথে কথা বলতেছো এখানে বললে, এবার আরবিতে তুমি শোনো, 5-7বার করে শোনো। অথবা বিগত দিনে যারা বিদেশ গেছে তাদের সাথে একটু কথা বলো, এই এটা কি বলা হয়, ওটা কি বলা হয়, কোনগুলো বেশি লাগে, কোন শব্দগুলো, এগুলো জানো, পয়েন্ট আউট করো। আমি যাদের শিট বানাই দিয়ে দিই, এটা তোমার সুন্দর করে উঠায় রেখে দিবা, আর এক সেট ফটো করে নিয়ে আর এক জায়গায় রাখবা, জীবনেও পড়বা না। ঠিক আছে? এটা বাস্তব। আমরা দিন শেষে তো সবাই বাঙালি, আমি তুমি সবাই তো বাঙালি, সুযোগ পাইলে একটু অবসর কাটাতে পছন্দ করি। তো যাই হোক, আমরা তাহলে ভাষাগতভাবে কোনো সময় পিছায়ে পড়বো না। সোহেলকে যদি তুমি না বুঝাইতে পারো, তুমি বাংলায় বলো, তাকে আরবিতে শোনায় দাও, তার যে ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? কোনো সমস্যা হবে না। এখন আসো, আমরা ভিডিও আপলোডের ব্যাপারটা বললাম যে আমাদের দক্ষতাটাকে প্রমাণ করবে। এরপরে তোমরা যখন সৌদি আরবে রয়েছো, 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, তুমি এখন তোমার চাহিদা, এই দেশে যাবো না, আমি ওই দেশে যাইতে চাই, চাহিদার ডিমান্ড দিলে তুমি যেহেতু কাজ জানো, ভালো এক্সপার্ট, তোমাকে এক্সপার্টের ইয়ের ক্যাটাগরিতে নিয়ে যাবে, সব খরচ তাদের। আবার তোমরা যখন বিদেশে আসবে, আবার যদি যাইতে চাও আর একটা বিষয়, এই কোম্পানি ভালো হয়নি বা আদারের অনহানি অন্য কিছু, আল্লাহ না করো, তো এই ক্ষেত্রে কি লাগবে? তোমার স্কিল অর্জন করতে হবে। ওই দেশে যদি কোনো দেখো, তুমি যে কাজ করতেছো, তোমাকে একটা নিয়োগপত্র দিয়েছে না, কন্ট্রাক্ট পেপার দিয়েছে না, এই জিনিসগুলো এখানে আপলোড করে রাখবা। কোথায়? ওইপি প্ল্যাটফর্মে। তার লগইনটা দেখাইছি, না হলে ওই ভিডিওটা দেখে নিবা, ওখানে কীভাবে পাসওয়ার্ড সেট করে, তারপরে না পারলে আমার এখানে বসে বসে করবা, আমি ধরাই দেবো আর করে দেবো। ক্লিয়ার? এবার আসেন, এয়ারপোর্টে যাওয়ার সময় এবং আসার সময়, যাওয়ার সময় আননেসেসারি পাড়া প্রতিবেশী অমুকের জন্য এ তা 7-5 এত কিছু নেওয়ার দরকার নেই। কোনো ভিজা খাবার, তরল খাবার নেবেন না, শক্ত জাতীয় খাবার। যত সম্ভব চেষ্টা করবেন যাওয়ার সময় একটা
মোটামুটি পর্যায়ের ড্রেস নিয়ে যাওয়া, কারণ ওখানে দাম বেশি। আসার সময় খালি হাতে আস, কারোর কাছে কিছু পাঠাবেনও না, আবার কারোর থেকে কিছু নিয়ে আসবেন না। ভাই আমি এই বইয়ের ভয়ে আমি নিজেই কিছু নিচ্ছি না, কেউ কিছু দিতে পারবে? আপনি যে জিনিসটা নিয়ে আসবেন বা যাবেন সেটা যে আসলেও লিগাল না ইলিগাল কেমন বোঝার? টিভি দেশে, টিভির ভিতরে যদি অবৈধ জিনিস কিছু থাকে কি করবেন? কিছু করার আছে? এই রিস্কটার দরকার নেই, ওই সম্পর্ক করার দরকার নেই যে সম্পর্কে সার্ভিস দিলে থাকে না দিলে থাকে না। অবসর টাইমে যতটুকু দেওয়া যায় দিলেন, গল্প করলেন, আড্ডা দিলেন, সমস্যা নেই। এই বিষয়গুলো আমাদের খুব সচেতন থাকতে হবে। ক্লিয়ার? এরপরে দেখেন, এয়ারপোর্টে আসা যাওয়ার ভিতরে কোনো অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া যাবে না, কোনো কিছু টাচ করা যাবে না। যে রুলস যা যা ভাইলেন্স যা যা করণীয়, যে ট্রেনিংয়ে যা যা শেখানো হয়েছে এগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। অযথা একজন কথা বলতেছে সেখানে যে কান পাতা আড়ি পাতা, অথবা একজনের ভিড়ের ভিতরে আরেকজনের সাথে মিশে যাওয়া বা এখানে মজা করা, এগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ মনে রাখবেন সবাই সিরিয়াস কাজের প্রতি। আমাদের যেমন ঘন্টার পর ঘন্টা আড্ডা আড্ডা দেওয়ার টাইম থাকে, ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য কান্ট্রিতে এরকম সেটা কিন্তু থাকে না। সৌদি আরবের হিসাব আলাদা, এটা অন্যদের সাথে মিলবে না। এখন আসেন, আপনি যখন কাজ করবেন আপনার ভুল হলো কি না হলো, আপনাকে ঝাড়ি দিয়েছে, সরি স্যার, জি স্যার, এরপর আমি বেস্ট ট্রাই করব, আশা করি স্যার আর কোনো ভুল হবে না, আমি আরো একটু সচেতনতার সাথে দেখব। একটা বিষয়। আরেকটা, যদি আপনাকে ঊর্ধ্বতন কর্মকর্তা ডাকে যে এটা কি কারণে ভুল করলে বা ভুল হয়েছে কেন, তখন বলতে হবে বিশেষ প্রয়োজনে আমার এটা করা লাগছে স্যার, যদি এরকম কোনো সিচুয়েশন এরকম করে ফেলছি আর কখনো এটা করব না, এর জন্য খরচ রাখতে স্যার, এর জন্য কি করণীয় বা কিভাবে আমি এটা কাভার করতে পারি স্যার, প্লিজ একটু আমাকে দিক নির্দেশনা দেবেন। কিন্তু এখানে কেউ ছিল না, আমার কেউ দিক নির্দেশনা দেয়নি, এই কারণে আমি এটা টানতে ভুল করছি, আমার কাছে ইয়ে ছিল না, এটা নিজের দুর্বলতা প্রকাশ করে। কারণ এই বিল্ডিং এর কি ম্যাপ আছে না? আগের দিন বলেছি না, ম্যাপ আছে তো, হ্যাঁ, ম্যাপ চার্ট অনুযায়ী তো করবা, তো তোমাদের দিক নির্দেশনা দেওয়া আছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা জিনিস আমি হালকা হালকা করে টাচ করে যাচ্ছি, আমি শেষ করে দেবো। এয়ারপোর্টের ব্যাপারটা বুঝলেন, যে যে জিনিসগুলো আইনের চোখে অপরাধ ওই সব জিনিসগুলো অত নেওয়ার দরকার নেই, সিম্পলে যাবেন, সবই ওখানে পাওয়া যায়, লেপ খাতা বালে সব পাবেন। টি শার্ট নিলেন, তারপরে একটা ফুল শার্ট নিতে পারেন, বা আদারওয়াইজ আপনি এই কিছু প্যান্ট নিয়ে রাখতে পারলেন, ওখানে পরলেন। এই দেশ থেকে জিনিস ওই দেশে যায়, অথবা আননেসেসারি ওই দেশ থেকে জিনিস নিয়ে বিড়ম্বনার শিকার হওয়ার দরকার নেই। এরপরে আমরা প্রতিষ্ঠানে যখন কাজ করব, আমরা কোনো রুলস ব্রেক করব না। উচ্চস্বরে কথা বলা, হাসা, কাজ নেই, হাসাহাসি বিশাল জোরে বিকট শব্দ করে দরকার নেই। দুইজনে কথা বলতেছেন, 3 নম্বর ব্যক্তি শোনানোর দরকার নেই। ক্লিয়ার? এইবার আসেন, আপনার প্রতিষ্ঠানে যদি কখনো কেউ আপনাকে বকে ঝকে, যে পয়েন্ট আবার আসলাম, তো আপনারা এই প্রেক্ষাপটে কখনোই বেশি উত্তেজিত হবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন, তার দায়িত্ব সে পালন করবে। কাদা ছেঁড়াছেড়ি এটা হাবি যাবি, স্যার অমুকের জন্য আমি এটা পারি নাই, অমুক এসে বলে স্যার অমুক আমার এটা করতে দেয় নাই, স্যার অমুক আমি এইভাবে করতে চাইছিলাম এইভাবে করেছে, একজন আরেকজনের নামে অভিযোগ দিয়ে থার্ড পার্টিকে সুবিধা দাও। আপনি খুব ভালো কাজ জানেন, কিন্তু প্রথমে সে কাজ ধরতে পারলেন না, এখন যথেষ্ট দক্ষ হয়েছেন। আপনার স্কিল কি জিনিস, দক্ষতা কি জিনিস, স্মার্টনেস কি জিনিস। আপনি একটা কাজ শুরু করছেন, প্রথমেই তো আপনি আর এক্সপার্ট না, তো শিখতে যে একটু বিড়ম্বনার শিকার হচ্ছেন বা তো আপনাকে একটা লোকাল ক্যাটাগরিতে রেখে দিয়েছে, যা জীবনে আর কোনদিন তাদের বেতন স্যালারি কিছু বাড়বে না, থাকলে থাকবে, না গেলে যাবে। কারণ সে তারা গেলেই ওই জায়গায় আরো 2জন লোক ঢোকানোর অপশন থাকবে। তো এখন আপনি খুব ভালো কাজ জানেন, পারেন, কিন্তু পজিশন পাচ্ছেন না, আর বস এসে সকাল বিকাল উঠতে বসতে আপনাকে হ্যারাসমেন্ট করতেছে। আস্তে করে ওই যে কালকের না আগের দিনের যে বিষয়টা দেখালাম, যে আপনার একটু মিউট করো তো,
এখানে প্রতিষ্ঠানে নিজের পজিশনকে জানান দেওয়ানোর জন্য বা নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি করবেন না। বলবেন স্যার এরা সবাই ভালো কাজ করে, আমার টিম স্যার সবাই ভালো কাজ করে, কিন্তু স্যার আমার আরেকটু স্পিডে স্যার কাজ করতে মন চাচ্ছে, বা আমি আরেকটু স্যার ভালোভাবে করতে চাই, আরেকটু ঢুকাই আমি করতে চাই স্যার, এক্সপার্ট হয়ে কাজ করতে চাই স্যার, আমার প্লিজ একটু সুযোগ দেবেন। এক্সপার্টদের ক্যাটাগরিতে আপনাকে দিবে, একটু না হচ্ছে এক্সপার্ট দিল, সেখানে যাই যদি আপনি বাজিমাত করতে পারেন, আপনার আর পিছনে তাকানো লাগবে না। আপনি যখন ওখানে কোনো নেগেটিভ কথা কি বলেছেন, কারো ক্ষতি করেছেন, আলটিমেটলি কি ফ্লোরের সার্বিক অবস্থা কি বুঝাইতেছেন না? বুঝাইতেছেন তো যে না, তাহলে এখানে ভালো এরা কাজ করতে পারে, কিন্তু এরা মনে হয় আড্ডা গল্প এইসব বেশি করতে, কাজটা ঠিক মতো আউটপুট দিচ্ছে না। উনি আর একটু সচেতন হলো, এটা ওনার জন্য ভালো নয়, যে উনি পজিটিভ ওয়েতে নেবেন। আর যদি পজিটিভ ওয়েতে না নেয়, সেটা ওনার ব্যর্থতা, এটা আপনার না। আপনি চাইলেও তাকে চেঞ্জ করতে পারবেন না, তার সিস্টেমটাকে চেঞ্জ করতে পারেন। যে সকালের কাজ এটা, তার পজিটিভলি বুঝালেন স্যার সকালে আমরা এটা এই করছি, তো এইটা এই টাইমে দিয়ে স্যার আমি এইটার সফলতা এত% পাইছি, যদি চান আমি দিতে পারি। হ্যাঁ, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দিই, এই যে ঘাস মারে না, হ্যাঁ, একটা মেডিসিন আছে না, কারণ বৃষ্টি আসছে, এর আগে দিলে কি লাভ আছে? সকালবেলা দিলে লাভ আছে? এই শীতের দিনে কুয়াশায় শিশির সাথে পড়ে যাবে না, তাতে লাভ হবে? হালকা রোদ উঠতেছে এই সময় দিলে, কড়া রোদে একেবারে পুড়ে শেষ একদিনে, রাইট? তো ও যদি বলে ভোর রাত্রে দিয়ে, তো তাকে কনভিন্স করে একটা কাজ দেখায়, তার 7 পাঁচ অন্যভাবে দেওয়া। ঠিক ওই রকম প্রতিষ্ঠানে আপনাকে যখনই ওখানে যে বিষয় আসবে, কোনো কারোর নামে নেগেটিভ কথা বলে নিজের ফায়দা লুটতে যাবেন না। হয় সত্য কথা বলবেন, নাহলে চুপ থাকবেন, কিন্তু কখনো কারোর নামে কোনো নেগেটিভ কথা বলে কাউকে ক্ষতি করবেন না। আর আপনি যত খারাপই থাকতেন না কেন, যদি এই আউটপুটে যাই ভালো কিছু দেখাইতে পারেন, আগে যে কাজ করতেন তার থেকে অনেক একটু হলেও ডেভেলপ করতে পারতেন, ওই প্রতিষ্ঠানে আপনি যতদিন থাকবেন আর উনি যতদিন থাকবে, উনার মধ্যমণি হয়ে থাকবেন। কাজ না করলে উনি আপনার কাজ করে দেবে। কারণ কি জানেন, এই ছেলেটা যেহেতু ওর কলিগদের নামে কোনো নেগেটিভ কথা আমার কাছে বলে নাই, তার মানে বিশেষ প্রয়োজনে যদি কোনো ছেলেকে ডাকে উপরে, আমি যদি একটু ট্রেন আপ করাই দিই, আমার নামে কখনো নেগেটিভ কথা বলবে না, এবং বলবেন না আপনি। আর যখনই এর প্রমাণ আরেকবার পাবে, তখন আরও সুযোগ সুবিধা আপনি পাবেন। কারণ উনি আপনাকে উনার অফিসারের কাছে পাঠাবে, যদি উনার অফিসার কখনো কাউকে ডাকে, আপনার একটা ছেলে পাঠান তো, আমি কিছু কথা বলবো, আগে আপনাকে পাঠাবে। কারণ কি বলেন তো, অন্যদের নিয়ে রিস্ক থাকতে পারে, আপনার নিয়ে রিস্ক নেই, আপনি পজিটিভ মাইন্ডেড। তাহলে ওনার কাছে আপনি কতটা গ্রহণযোগ্য হয়ে গেলেন। এই যে অনেক সময় বেতন দেয় না, এই হয়রানি করে, এই বকাঝকা করে, কারণ কি? অদক্ষ লোকগুলো তাড়ানোর জন্য। বুঝতে পারছেন? তো আমরা একটু চেষ্টা করব নিজের পজিশনটাকে একটা পজিটিভ ওয়েতে চেঞ্জ করার। এরপরে যে বিষয়টা আসবে, যখন কোনো দিক নির্দেশনামূলক কথা আসবে, কথার ভিতরে আমরা কখনোই ইন্টারাপ্ট করব না, পুরো পয়েন্টগুলো উনি শেষ করে যাবে। যদি কোনো পয়েন্টে আপনার প্রবলেম থাকে বা কোনো সাজেশন থাকে বা বুঝতে পারেন নাই, তার জন্য আপনি আলাদা একটা কাগজ কলম অলওয়েজ মেনটেন করবেন। যখনই উনি কথা বলবে, কোনো একটা পয়েন্ট বুঝেন নাই, আস্তে করে এটা নোট করে রাখবেন। উনার বলা শেষ, স্যার আমার কিছু কথা ছিল, ওই যে করে নোট করছেন, অনুপাতে শিখে নেবেন, ধরে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে? কিন্তু স্যার কি জন্য বলতে চাইছিলাম, স্যার ওইটা কি হবে, আমার আলোচনা, স্যার স্যার এটা কি হবে, ব্যক্ত করা যাবে না। আপনার কাজের ক্ষেত্রে ওরকম কাজ যেটা আপনি একবারে বুঝে নেবেন, কোনো একটা পয়েন্ট বুঝেন নাই বা কোনো একটা পয়েন্টে ইস্যু আছে, ভিন্ন করতে হবে। উনার বলা শেষ, স্যার সুযোগ দিলে 2টা কথা বলতাম, স্যার এই এই সমস্যা এই হচ্ছে, এইটা এই না ওই, এটা ওই না এই, এভরিথিং ডিটেল সব কিছু এইভাবে। উনার কথা বলার ভিতরে কথা বলা যাবে না, কিন্তু উনার যদি কোনো ল্যাকিংস থাকে তোমার বা কোনো জানানোর থাকে, সেটাও জানাইতে হবে পয়েন্ট টু পয়েন্টে। এখন খাইতে বসছেন, এখানে খোঁজ গল্প হবে। এখানে যদি আপনি এখন হলো বিয়ে শাদীর ব্যাপার নিয়ে আলোচনা করেন, যে এখনই আজকে বিয়ে করবো, এখানে এ করবো তা করবো, তাহলে তো হবে না। হবে যে প্রেক্ষাপট যেখানে যা সেইভাবে করতে হবে।
এবার আসেন তো, আপনি যখন যদি কোনো কারণে কথা বলেন, সিচুয়েশন ভিন্নতার কারণে, সবসময়ের জন্য মনে রাখবেন অডিয়েন্সকে আপনার করে নেবেন। কোনো প্রেক্ষাপটে কোনো প্রেজেন্টেশন বা কোনো কিছু আপনাকে জানানো লাগতেছে বা কোনো একটা বিষয় বোঝানো লাগতেছে, যেমন একটা দেওয়াল, একটা পাইপ যেখানে আপনি নামাচ্ছেন, ইলেকট্রিক লাইন ওর পাশ দিয়ে যাচ্ছে, তো এটা আপনার জন্য ডেঞ্জার আসতে পারে কোনো কারণে যদি পাইপ লিক করে, বা এই দেওয়ালটা এখান থেকে এইভাবে হাফ ইঞ্চি এটা দিলে তো আপনার হলো এই খুব সুন্দর হয়েছে, উপর থেকে পাইপ নামানো সম্ভব হচ্ছে, অনেক ইস্যু থাকতে পারে। এই ইস্যু নিয়ে আগে আপনি আপনার সুপারভাইজারকে বলবেন, কখনো আপনি ওই মালিককে বলতে যাবেন না, তাকে ডিঙ্গায়। উনি যদি না থাকে, মনে করেন যে এই সরাসরি এটা আপনার মালিককে বলতে চান, তাহলে উনি যদি না থাকে, তখন স্যার এই বিষয়টা একটু মালিককে আলোচনা করা দরকার, ইমার্জেন্সি। উনি সুযোগ করে দেবে আপনার যাওয়া, আপনার ফেসটা ছিলানো। ওখানে যাই যদি বলে কি হয়েছে বলেন, শর্ট টাইমের ভিতরে আগে থেকে গুছাই নিতে এবং অল্প টাইমের ভিতরে ওই জিনিসটা গুছাই এত সুন্দর করে ডেলিভার দিয়ে দেওয়া, উনি যেন খুশি হয়, তোমাকে চিনলো জানলো, বেনিফিট পাবেন। এছাড়া যদি মনে হয় অন্য সেক্টরগুলোর সাথে সমন্বয় করা, টাইলস মোশন আছে, ইলেকট্রিক আছে, তারপরে কনস্ট্রাকশন যে সাইড আছে, যদি তোমাকে বুঝাই বলতে বলা হয়, আগে প্লিজ একটু আপনারা কথা শুনে নেবেন। আপনাদের কোনো কথা থাকলে আমার কথা শেষে আপনাদের কাছ থেকে আমি কথা নিব। প্রথমে এই কথাটা, কেউ যদি কথা বলে তার দিকে আর চোখে তাকাই ইশারা করে বসাই দেওয়া, থামাই দেওয়া। কিন্তু ও আর চোখে পাশে একজনের সাথে কথা বলছে, আপনি আর চোখে তাকায় ওটা থামান নাই, ওইটা একটু পরে ফেটে যাবে, আর কেউ কথা শুনে না, বিশৃঙ্খল হবে। তারপর আপনি সঠিক প্রেজেন্টেশন করতে পারলেন না, তথ্যটা দিতে পারলেন না, সমাধানও পেলেন না। যখন কথা বলবে কেউ, শুনবেন শোনার মতো করে, যে শুনতেছেন না বা এমনি ভাব দেখাবেন না। আর যখন আপনি কথা বলবেন, কাউকে কথা বলতে দেওয়া যাবে না। আপনি টোটালটা বুঝাই নেবেন, এরপরে ফিনিশিংটা ধারিয়ে দেবেন আপনার বসের উপরে। স্যার আমি যে বিষয়টা আলোচনা করলাম ঠিক আছে তো নাকি স্যার আপনার তরফ থেকে, কারণ আপনার তো অভিজ্ঞতা অনেক বেশি এই ব্যাপারে, আপনি স্যার একটা আমাদের বেস্ট এটাই জানবেন, কিন্তু আমাদের ছোট ছোট ক্ষুদ্র থট থেকে স্যার এটা করছে। উনি জানুক আর না জানুক, উনি কাজ পারে না, উনি করতে গেলেই ভুল করে, তারপরেও উনাকে সবসময়ের জন্য বস অলওয়েজ রাইট, উনার কাউন্টারটাক, উনার ভুল ধরতে যাওয়া না। উনাকে কোনো একটা কাজ উনি করেছে, ভুল গেছে বা ওইটার কারণে আপনারা সাফারার হবেন, সেই ক্ষেত্রে টেকনিক অবলম্বন করে আপনি কথা বলবেন। কিভাবে কথা বলবেন? স্যার কিছু মনে না করলে স্যার একটা কথা বলতে পারি? কেমন বলেন? স্যার আপনি এই যে স্যার এই কাজটা করতেছেন না স্যার, ঠিক এইরকম একটা কাজ একবার স্যার আমরা নিয়ে আটকে যাই, তো আপনি একটা ওয়ে বের করছেন যে এই ওয়ে সাকসেস হবেন। তো স্যার তখন আমরা কয়েকজন মিলে এই একটা প্ল্যান করেছিলাম স্যার, এবং এইটা করাতে আমরা ওভারকাম হইতে পারছিলাম। দেখা আপনার স্যারই জানতো না, উনি দায় করার জন্য এটা বলছে, কোনো রকমে আপাতত দিনটা পার করার জন্য। তো আপনি টেকনিক্যালি ওনাকে ধরাই দিলেন, বা দায়িত্বটা আপনার কাছে নিয়ে এসে আপনার মতো করে আপনাদের মতো করে নিলেন, জিনিসটা হয়ে গেল না। অযথা সেভারাল টাইম আপনার কি ব্রাহ্মণা শিকার করতে হবে। কোনো টেকনিক উনি জানে, বা উনি 2টা জানে, 3টা জানে, আপনি 5টা জানেন, তারপরেও আপনি ওনার থেকে বেশি জানেন, এই কারিশমা দেখানো যাবে না। দেখাইতে হবে কি বস অলওয়েজ রাইট, আর উনি সব এক্সপার্ট, উনার ক্ষুদ্র জ্ঞান আমাদের ভিতরে আছে। উনি খুশি হবে। ফ্লোরে নিজের পজিশনকে নিজে জাগান দিয়ে রাখতে হবে। একটু বিএমডি করার জন্য যদি আরেকজনের ধরেন, একটু মোবাইল নাম্বার নেওয়ার জন্য আরেকজন ধরেন, নিজের পার্সোনালিটি নষ্ট হবে। কখনো কারো প্রাইভেসি জিনিস হাত দেওয়া ঠিক না। এজন্য এখন দেখেন, তাহলে আমরা আলোচনা যে বিষয়গুলো করলাম, এটা কি বুঝছেন? পজিটিভ ওয়েতে সেখানে চেঞ্জ করা, নিজেকে চেঞ্জ করা, কোনো সময় নেগেটিভ কিছু আনা যাবে না। কোনো কারণে আপনাদের টাকা দিচ্ছে না, বেতন দিচ্ছে না, আমি আগেও বলেছি, ওই দেশে সরকারি যে দূতাবাস আছে, দূতাবাসে অভিযোগ দেবেন লিখিত, 2 কপি, 1 কপি সেখানে জমা দেবেন, আরেক কপি যে জমা দিয়েছিলেন তাই রিসিভ করে নেবেন। আপনাদের জন্য সরকার দেয়নি এমন কিছু নাই, সকল সুযোগ সুবিধা পাবেন, সবকিছু পাবেন। আচ্ছা দাও। তো যে বিষয়গুলো আলোচনা করলাম,
যেহেতু 12টা বেজে গেছে, 12:30 বাজতে গেছে, আমরা এখন শেষ করে দেব। তো আপনারা এই বিষয়গুলো প্রধানত যে কাজটা করতেই হবে, গুগল ট্রান্সলেটরটা এখন এখানে সেট করে জাস্ট ব্যবহারটা দেখে চলে যাব। আর আমরা পকেট ডায়েরির পাশাপাশি যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কলম। লাগুক আর না লাগুক, আমরা যে কোনো সিচুয়েশনে এটা মেনটেন করে যাব, ঠিক আছে? সর্বদাই পকেট ডায়েরি আর কলম। যখনই কোনো পয়েন্ট আসতেছে আমি না বুঝলে পয়েন্টটা টুকে রাখবো, পরে অফিসার কাছ থেকে বসের কাছ থেকে আমি একটু বুঝে নেবো, বা ওই আলোচনাতেই, বা আপনি একটা ভেটো দেবেন। কিন্তু ওনার কথা বলতেছে স্যার, না স্যার এটা না স্যার ওটা না, উনি পুরো শেষ করবেন। তারপরে স্যার আপনি কিন্তু এটা করবেন এবং করে ছাড়বেন, কিন্তু তারপরেও স্যার এটা না স্যার এটা স্যার এইভাবে করলে হবে না, এইভাবে করলে স্যার ভালো হবে, এই কথাটা হবে না, তার কথা কাজটা এটা বলা যাবে না, যেহেতু বসের অর্ডার। স্যার কিছু মনে না করলে একটু কথা বলো স্যার। স্যার ঠিক এইরকম একটা সিচুয়েশনে আমরা 3 বছর আগে পড়ছিলাম, তো তখন স্যার এই জিনিসটা আমরা এইভাবে সলভ করছিলাম। কারণ আপনি আবার কিন্তু না জানিয়ে আন্দাজে এই তথ্য দিতে যাবেন না, ও ধরা খাই গেলে বিপদ। যদি জানেন ভাই সলভটা আপনার জানা আছে তাহলে তখন কি করবেন, স্যার এরকম একটা বিপদে সেম সেম স্যার কপাল খারাপ স্যার, আবার সেম জিনিস একটা পড়ছে। তো স্যার এই বিষয়টা আমার এইভাবে স্যার জানা ছিল, কারণ এইভাবে সলিউশনটা হয়েছিল। তো এটা কিন্তু স্যার বেস্ট হয়েছিল স্যার, খুব মজা স্যার। আপনি তো স্যার আমাদের এক্সপার্ট, আপনি সবই জানেন স্যার, এই বিষয়ে তো আপনার ধারণা আছে আশা করি স্যার। কারণ আপনি জানেন না স্যার, আমি জানি, আর এমন কিছুই নেই স্যার। কারণ স্যার আপনার কাছ থেকে আমি যে বিষয়গুলো জেনেছি শিখেছি, আমি আর কোথাও পাইনি, কিছুই কিন্তু শেখেন নাই। কিন্তু আপনার ওইটাকে বাস্তবায়ন করার জন্য ওরে ফুল হয়ে আকাশে তুলে দিলেন, যে আপনার কাজটা সহজ করে নিয়ে কাজটা সমাধান করলেন, ফিনিশিংটা ভালো টানলেন। ওই স্যার নেক্সট টাইমে যদি কোনো জায়গায় আটকে যায়, এই সুমন সাহেব আছেন তো, এই বিষয় কি করা যায় আগে আপনার কাছ থেকে শুনবো, তারপরে আমরা আরো দুজনের কাছে শুনবো, তারপরে আমি ডিসিশন দেবো। উনি যদি এক্সপার্ট হন, উনি এই পন্থাটা অবলম্বন করবেন, বুঝতে পারছেন? এই কৌশল অবলম্বন করবে। ক্লিয়ার? তো আমরা তাহলে এইভাবে একটু নিজেকে একটু চেঞ্জ করা, মানে একটু টেকনিক অবলম্বন করা সবসময়। আর তারপরে আমি দেখি আলোচনা ফিনিশিং টাচ আরেকটা দিব, কিন্তু আজকে ওইপি প্ল্যাটফর্মে ডাটাবেসগুলো সবগুলো আমরা শেষ ঘর পর্যন্ত A to Z তথ্য অল টাইম ভরতে থাকবো। ওই দেশে যাই যদি দেখেন কোনো জায়গায় একদিনের একটা সেমিনার হবে, কিন্তু একটা সার্টিফিকেট দেবে, অ্যাটেন্ড করবেন, সার্টিফিকেটটা আপলোড করবেন, করে 20 পেজ লম্বা বানান না, সমস্যা নেই। সার্টিফিকেট ওইটা আপলোড দেওয়ার ওইটা 20 পেজ লম্বা বানান, কোনো সমস্যা নেই, এটা ভালো। তো আজকের মতো বিদায়। আপনারা তাহলে দ্রুত নাস্তাটা শেষ করে এটা করে নেন। ওই কাজটা করতে করতে আপনারা এলো গুগল ট্রান্সলেটরটা নিজেরা পারলে ভালো, না হলে ধমাধম এখানে আমি করে দিচ্ছি, দেন আমরা চলে যাবো। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক, মঙ্গলকর হোক। পাশাপাশি যারা শাহজেরাত ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ঈদ বাজার প্রদান করা হয়, তো এই মধু বিক্রির মাধ্যমে এর লভ্যাংশ দিয়েও এতিম, অসহায়, দুস্থদের এবং যে সকল প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে এসেছেন অসুস্থ বা অসহায়,
তাদেরকেও আমরা এই সহযোগিতাটা করি। আর আপনারা এই মধু কিনে এর লভ্যাংশটা দিয়ে এই মানবিক কাজে সহায়তা করতে পারেন। সরাসরি টাকা দেওয়া লাগবে না, মধু কেনার মাধ্যমে আমাদের মধুমনাই কেজি 1400 টাকা করে দেওয়া হচ্ছে। একেবারে সুন্দরবনের খাঁটি মধু, এতে কোনো ভেজাল নাই, এবং কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে তাকে পুরস্কৃত করা হবে। এবং অথেন্টিক যে মধু সেটা আপনারা আশা করা পাবেন, খুব বেস্ট হবে এটা। কারণ এখানকে কেউ তো আমরা লাভের টাকা পকেটে নিয়ে যাওয়ার জন্য করতেছি না, জাস্ট ভালো জিনিস নিয়ে এসে ভালো খাওয়ায় যদি ভালো কিছু হয়। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।